ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের সিবিএসসি ক্লাস 7-এর হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট করব। সেকেন্ড চ্যাপ্টারের এর আগে আমি তোমাদের অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি সেকেন্ড চ্যাপ্টারের ওপর, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। এবং চলো আজকে আমরা শুরু করি। আমি প্রথমে তোমাদের লাইন বাই লাইন বোঝাবো এবং লাস্টে তোমাদের এক্সট্রা নলেজ কিছু দেবো, ঠিক আছে? তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। দেখো, স্প্লেন্ডিড টেম্পলস অ্যান্ড ব্রোঞ্জ স্কাল্পচার, অর্থাৎ কি বিস্ময়কর বিভিন্ন মন্দির এবং ব্রোঞ্জের মূর্তিকলা। ব্রোঞ্জ কীভাবে তৈরি হয়? তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতুটা তৈরি হয়, ঠিক আছে? তারপরে দেখো আমরা পড়া শুরু করি। দি বিগ টেম্পলস অফ তাঞ্জাভুর অ্যান্ড গঙ্গাইকোন্ড চোলপুরম বিল্ড বাই রাজরাজ অ্যান্ড রাজেন্দ্র আর আর্কিটেকচারাল অ্যান্ড স্কাল্পচারাল মার্ভেলস, ঠিক আছে? এই যে বড় বড় মন্দির যেগুলি রাজরাজ এবং রাজেন্দ্র চোল তাঞ্জাভুর এবং গঙ্গাইকোন্ড চোলপুরমে নির্মাণ করেছিলেন, সেগুলো স্থাপত্যের দিক থেকে এবং মূর্তিকলার দিক থেকে ছিল অত্যন্ত চমৎকার, বিস্ময়কর ছিল। চোল টেম্পলস অফেন বিকেম দ্য নিউক্লিয়াই অফ সেটেলমেন্টস হুইচ গ্রিউ অ্যারাউন্ড দেম। চোল মন্দিরগুলোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায়, ঠিক আছে, পার্শ্ববর্তী এলাকাগুলোয় বিভিন্ন ধরনের সেটেলমেন্ট অর্থাৎ বিভিন্ন ধরনের জনবসতি গড়ে উঠেছিল। দি জয়ার সেন্টার্স অফ ক্রাফট প্রোডাকশান, এবং এই মন্দিরগুলো ছিল শিল্প উৎপাদনের অন্যতম কেন্দ্র। টেম্পলস ওয়ার অলসো এন্ডোড উইথ ল্যান্ড বাই রুলার্স অ্যাজ ওয়েল অ্যাজ বাই আদার্স, এবং মন্দিরগুলোতে ভূমিদান করতো কারা? শাসকেরা এবং পাশাপাশি বিভিন্ন ধরনের মানুষরাও। দি প্রডিউস অফ দিস ল্যান্ড, এই সমস্ত ভূমি থেকে উৎপাদিত সামগ্রী ওয়েন টু মেনটেন অল দ্য স্পেশালিস্ট হু ওয়ার্কড অ্যাট দ্য টেম্পলস অ্যান্ড ভেরি অফেন লিভ নিয়ার ইট, ঠিক আছে? এই সমস্ত ভূমিগুলোতে উৎপাদিত সামগ্রী সেগুলো কাদের কাজে লাগানো হতো? যারা মন্দিরগুলো দেখাশোনা করতো তাদের কাজে লাগানো হতো। তারা কারা? তারা হচ্ছে প্রিস্টরা, হচ্ছে গার্ল্যান্ড মেকার্স, ঠিক আছে? তারপরে হচ্ছে গার্ল্যান্ড মেকার্স, কুকস, সুইপার্স, মিউজিশিয়ানস অ্যান্ড ড্যান্সার। এদের সমস্ত কাজে ওই সমস্ত প্রডিউসগুলো কাজে লাগানো হতো। ইন আদার ওয়ার্ডস, অন্যদিকে টেম্পলস ওয়ার নট অনলি প্লেস অফ ওয়ারশিপ, অন্যদিকে মন্দিরগুলো কেবল উপাসনারই কেন্দ্র ছিল না, এর পাশাপাশি দি ওয়ার দ্য হাব অফ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফ। এর পাশাপাশি এই মন্দিরগুলো অর্থনৈতিক, সামাজিক এবং সংস্কৃতির পীঠস্থানও ছিল, ঠিক আছে? Amongst the crafts associated with temples, the making of bronze images was the most distinctive. বলছে উৎপাদিত মানে তৈরি করা বিভিন্ন শিল্প সামগ্রীর মধ্যে ব্রোঞ্জের মূর্তিগুলি ছিল সবথেকে সুন্দর, সবথেকে বিস্ময়কর। চোল ব্রোঞ্জ ইমেজেস আর দ্য কনসিডার্ড অ্যামং দ্য ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। চোল ব্রোঞ্জ মূর্তিগুলো ছিল বিশ্বের সবথেকে সুন্দরতম ব্রোঞ্জ মূর্তি। হোয়াইল মোস্ট ইমেজেস ওয়ার অফ ডায়েটিস, সামটাইমস ইমেজেস ওয়ার মেড অফ ডিভোটিস অ্যাজ ওয়েল অ্যাজ, এবং এই মূর্তিগুলো বেশিরভাগ সময় ছিল ডায়েটিস, দেবদেবীদের মূর্তি, এবং কিছু কিছু সময় ডিভোটিস অর্থাৎ কিছু কিছু সময় ভক্তদের বা শিষ্যদের মূর্তিও বানানো হতো। আমরা এখন পর্যন্ত আমরা টেম্পল অ্যান্ড তার স্কাল্পচার সম্পর্কে আমরা পড়লাম। এরপরে আমরা পড়ব এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন সম্পর্কে। দেখো, মেনি অফ দ্য অ্যাচিভমেন্টস অফ দ্য Chols were made possible through new development in agriculture. বলছে চোলদের এই অগ্রগতি এটা সম্ভব হয়েছে কিসের উপর জানো? এটা সম্ভব হয়েছে তাদের নতুন কৃষি ব্যবস্থার জন্য, ঠিক আছে? নতুন অগ্রগতিশীল কৃষি ব্যবস্থার জন্য। লুক অ্যাট দ্য ম্যাপ টু এগেন, 2 নম্বর ম্যাপটা তোমরা আবার দেখো, দেখলে তোমরা কি দেখবে? নোটিস দ্যাট দি রিভার কাবেরি ব্রাঞ্চেস অফ ইনটু সেভারেল স্মল ক্যানেলস। সেখানে তোমরা দেখবে কাবেরী নদী বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত হয়ে গেছে। বিফোর এমপিটিং ইনটু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে যাওয়ার আগে, বঙ্গোপসাগরে গিয়ে মেশার আগে কাবেরী নদী ছোট ছোট বিভিন্ন ক্যানেলে বিভক্ত হয়ে গেছে। দিজ ক্যানেলস ওভারফ্লো ফ্রিকুয়েন্টলি, এই ক্যানেলগুলো মাঝে মাঝেই উপচে পড়ে, জল উপচে পড়ে, ওভারফ্লো হয়ে যায়। বলছে ডিপোজিটিং
ফার্টাইল সয়েল অন দেয়ার ব্যাঙ্কস, এবং এর ফলে ওই ক্যানেলের দুই দিকে বিভিন্ন পলি জমে চড়া পড়ে, উঁচু হয়ে যায়। ওয়াটার ফ্রম দ্য ক্যানেলস অলসো প্রোভাইডস দ্য নেসেসারি ময়েশ্চার ফর এগ্রিকালচার, পার্টিকুলারলি দ্য কাল্টিভেশন অফ রাইস। বলছি এই যে জল, এই জল বিভিন্ন কৃষিকাজ বিশেষ করে চাল চাষে বিশেষ সহায়তা প্রদান করে। Although agriculture had developed earlier in other parts of তামিলনাড়ু, যদিও তামিলনাড়ুতে অনেক আগেই এই সমস্ত কৃষি ব্যবস্থার আবির্ভাব ঘটেছিল, it was only from 5th or 6th century that this area was opened up for large scale cultivation। কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীর সময়কালে এই কৃষি ব্যবস্থার একটা বিশাল এরিয়া জুড়ে বিস্তার ঘটছে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে ঘটছে তার দুটো কারণ বলা আছে নিচে দেখো। ফরেস্টস হ্যাড টু বি ক্লিয়ার্ড ইন সাম রিজিয়নস, কিছু জায়গায় বন জঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছে, আর ল্যান্ড হ্যাড টু বি লেভেলড ইন আদার এরিয়াস, অন্যান্য জায়গায় ভূমিকে অর্থাৎ মাটিকে সমান করে সমতল করে সেখানে চাষবাসের ব্যবস্থা করা হচ্ছে। তাহলে বন জঙ্গল পরিষ্কার করা হচ্ছে এবং ভূমিকে, উঁচু নিচু ভূমি হলে তো সেখানে চাষবাস হবে না, জল ধরে রাখতে পারবে না, হ্যাঁ ঠিক আছে, সেই জন্যে ভূমিটাকে অর্থাৎ মাটিটাকে সমান করেও সেখানে চাষবাসের ব্যবস্থা করা হচ্ছে। ইন দ্য ডেল্টা রিজিয়ন এম্বাঙ্কমেন্টস হ্যাড টু বি বিল্ড, বলছে ডেল্টা অঞ্চলে বাঁধ নির্মাণ করা হচ্ছে কি জন্যে? টু প্রিভেন্ট ফ্লাডিং, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ তৈরি করা হচ্ছে। অ্যান্ড ক্যানেলস, এবং ক্যানেল তৈরি করা হচ্ছে টু বি কনস্ট্রাক্টেড টু ক্যারি ওয়াটার টু দ্য ফিল্ডস, এবং ক্যানেল তৈরি করা হচ্ছে যাতে সেই চাষযোগ্য জমিতে ক্যানেলের মাধ্যমে জল পৌঁছে দেওয়া যায়। ইন মেনি এরিয়াস টু ক্রপস ওয়ার গ্রোন ইন এ ইয়ার, মানে অনেক জায়গাতেই আবার বছরে দুটো ফসল পর্যন্ত উৎপাদন করা সম্ভব হচ্ছে এর ফলে। ইন মেনি কেসেস ইট ওয়াজ নেসেসারি টু ওয়াটার ক্রপস আর্টিফিশিয়ালি, বলছে আবার অনেক ক্ষেত্রে কি হচ্ছে আর্টিফিশিয়ালি মানে কৃত্রিমভাবে চাষ করার একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কি এ ভ্যারাইটি অফ মেথডস ওয়ার ইউজড ফর ইরিগেশন, বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হচ্ছে জলসেচ ব্যবস্থার জন্য। কি হচ্ছে, কি ব্যবস্থা গ্রহণ করছে? এখানে তোমাদের দুটো ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে, তোমাদের প্রথমে বাংলায় বলে দিই একটু। একটা হচ্ছে যে বেশ কিছু কুয়ো খনন করা হচ্ছে, ওয়েলস খনন করা হচ্ছে, এবং আর কি করা হচ্ছে বেশ কিছু ট্যাঙ্ক তৈরি করা আছে যেগুলোতে বৃষ্টির জল ধরে রাখা যায়। চলো দেখি। ইন সাম এরিয়াজ ওয়েলস ওয়ার ডাগ, কিছু জায়গায় কুয়ো খনন করা হচ্ছে। ইন আদার প্লেসেস, অন্যান্য জায়গায় হিউজ ট্যাঙ্কস ওয়ার কনস্ট্রাক্টেড, বড় ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে টু কালেক্ট রেন ওয়াটার্স, বৃষ্টির জলটাকে সংগ্রহ করে রাখার জন্য। রিমেম্বার দ্যাট ইরিগেশন ওয়ার্কস রিকোয়ার প্ল্যানিং, এটা মনে রাখতে হবে যে ইরিগেশন ওয়ার্কের জন্য মানে হচ্ছে কি এই যে জলসেচ ব্যবস্থার জন্য একটা পরিকল্পনার প্রয়োজন। কি পরিকল্পনা? বলছে অর্গানাইজিং লেবার অ্যান্ড রিসোর্সেস, এর জন্য মানে শ্রমিক এবং অর্থ সম্পদের সংগ্রহ করা প্রয়োজন, হ্যাঁ অর্থ সম্পদ জোগাড় প্রয়োজন। মেনটেনিং দিজ ওয়ার্কস, এবং এই কাজকে ইরিগেশনের কাজকে মেনটেন করা অর্থাৎ সঠিকভাবে পরিচালনা করা। অ্যান্ড ডিসাইডিং অন হাউ ওয়াটার ইজ টু বি শেয়ার, এবং এটা নিশ্চিত করা কিভাবে জল ওই ক্যানেলের জলটাকে শেয়ার করা হবে, বিভিন্ন চাষযোগ্য জায়গায় কি করে পৌঁছানো হবে। মোস্ট অফ দ্য নিউ রুলার্স, বেশিরভাগ নতুন শাসকেরা অ্যাজ ওয়েল অ্যাজ পিপিল, এবং মানুষজন লিভিং ইন ভিলেজেস, গ্রামে বসবাসকারী বিভিন্ন মানুষজন টুক অ্যান অ্যাক্টিভ ইন্টারেস্ট ইন দিজ অ্যাক্টিভিটিস, তারা এই ইরিগেশনের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারাও গ্রহণ করেছিল। এবারে দেখো দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য এম্পায়ার, এখানে চোল শাসন ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থা সম্পর্কে বলা হচ্ছে। বলছে হাউ ওয়াজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অর্গানাইজড, কীভাবে প্রশাসন ব্যবস্থা গড়ে উঠেছিল বা প্রশাসন গড়ে উঠেছিল সেটা জানতে হবে। সেটেলমেন্টস অফ পিজেন্টস নোন অ্যাজ অর্থাৎ কি কৃষকদের যে বস্তি যেটা উন নামে পরিচিত, বিকেম প্রসপারাস উইথ দ্য স্প্রেড অফ ইরিগেশন এগ্রিকালচার, তাদের বিস্তার ঘটছে ক্রমশ তাদের জলসেচযুক্ত কৃষি ব্যবস্থার ফলে।
ঠিক আছে, এটা শর্ট কোশ্চেন পড়বে তোমাদের। দি সেটেলমেন্টস অফ পিজন নোন অ্যাজ উড, হোয়াট ইজ উড, ঠিক আছে, এটা কোশ্চেন পড়তে পারে, তখন লিখতে হবে দি সেটেলমেন্ট অফ পিজন নোন অ্যাজ উড। এবং তারপরে এটা তোমাদের বললাম বিকেম প্রসপারাস, এবং তাদের ক্রমশ সমৃদ্ধি ঘটছে কিভাবে, না ইরিগেশন এগ্রিকালচার অর্থাৎ কি জলসেচযুক্ত কৃষি ব্যবস্থার ফলে, অগ্রগতির ফলে। গ্রুপস অফ সাচ ভিলেজেস, বিভিন্ন গ্রামের যে একটা সংঘ ফ্রম লার্জ ইউনিটস একটা বড়োভাবে গঠিত হচ্ছে, সেটাকে নাডু বলা হয়, এটা শর্ট কোশ্চেন পড়তে পারে। দি ভিলেজ কন্ট্রোল অ্যান্ড দ্য নাডু, ভিলেজ কাউন্সিল অ্যান্ড দ্য নাডু হ্যাড সেভারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস। এবারে এই গ্রামীণ পরিষদ এবং নাডুর বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজ তারা করতো, ইনক্লুডিং ডিসপেন্সিং জাস্টিস অ্যান্ড কালেকটিভ ট্যাক্স, এবং তারা বিভিন্ন প্রশাসনিক কার্য করতো, এর পাশাপাশি তারা ন্যায় রক্ষা করতো এবং তারা কর সংগ্রহ করতো, ঠিক আছে। রিচ পিজেন্টস অফ দ্য বেল্লাল কাস্ট, ঠিক আছে, রিচ পিজেন্টস অফ দ্য বেল্লাল কাস্ট এক্সারসাইজ কনসিডারেবল কন্ট্রোল ওভার দ্য অ্যাফেয়ার্স অফ দ্য নাডু আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য সেন্ট্রাল চোল গভর্নমেন্ট। অর্থাৎ কি এখানে এক কথায় তোমাদের বলে দিচ্ছি, বেল্লাল জাতি যারা ছিল খুব ধনী কৃষক, তারা এই চোল কেন্দ্রীয় শাসনের ওপর তারা চোল কেন্দ্রীয় সরকারের দেখাশোনা তারা করতো, এবং এই দেখাশোনা করার জন্যে তারা নাডুর বিভিন্ন কাজকর্মের ওপর, নাডুর কাজকর্ম কি জাস্টিস রক্ষা, কর সংগ্রহ করা, এইসব কাজকর্মের ওপর তারা নিয়ন্ত্রণ করতো, ঠিক আছে, বেল্লাল কাস্ট অর্থাৎ বেল্লাল জাতির কৃষকরা। দি চোল কিংস গেভ সাম রিচ ল্যান্ড ওনার্স টাইটেল লাইক, এবং চোলরা এই সমস্ত বেল্লাল জাতির বেল্লাল নামক কৃষকদের বিভিন্ন ধরনের উপাধি দিত, সেটাই বলছে। দি চোল কিংস গেভ সাম রিচ ল্যান্ড ওনার্স টাইটেল লাইক, কি দেখো মুভেন্দ্র ভেলান আর একটা টাইটেল হচ্ছে অরৈয়ার, এই দুটো টাইটেল তাদেরকে দিত, ঠিক আছে। মুভেন্দ্র ভেলান তার মানে হচ্ছে এ ভেলান অর পিজান্ট সার্ভিং 3 কিংস, মানে তিনটে বংশে অর্থাৎ 3টে রাজার সেবা করেছে, 3টে রাজাকে সেবা প্রদান করেছে এমন কৃষক যাদেরকে মুভেন্দ্র ভেলান উপাধি দেওয়া হতো। মুভেন্দ্র ভেলানের অর্থ হচ্ছে 3 রাজাকে সেবা প্রদান করেছে এমন। আর একটা আছে অরৈয়ার মানে হচ্ছে চিফ, অরৈয়ার মানে হচ্ছে প্রধান, এই সমস্ত উপাধি প্রদান করতো অ্যাজ মার্কস অফ রেসপেক্ট অ্যান্ড entrusted them with important offices of the state at the center, এবং তাদেরকে কেন্দ্রের বিভিন্ন প্রশাসনিক কাজে তাদেরকে নিয়োগ করত। এরপরে দেখো টাইপস অফ ল্যান্ড, মানে জমির বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে চোল ইনস্ক্রিপশানে। চোল ইনস্ক্রিপশান মেনশন সেভারেল ক্যাটাগরিজ অফ ল্যান্ড, বিভিন্ন ধরনের ভূমির কথা বলেছে চোল ইনস্ক্রিপশান, চোল অভিলেখ। তার মধ্যে প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে ভেল্লান ভগাই ভূমিটা কি কাদের ভূমি, না বলছে ল্যান্ড অফ নন ব্রাহ্মণ পিজন প্রপার্টিজ, অর্থাৎ কি অব্রাহ্মণ কৃষকদের যে ভূমি সেটা পরিচিত ছিল ভেল্লন ভগাই নামে। অব্রাহ্মণ মানে যারা ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ বাদে বাকি সবার ভূমি পরিচিত ছিল কি ভেল্লন ভগাই নামে। পরে দেখো ব্রহ্মদেয় গ্রাম, আমরা জানি ল্যান্ড গিফটেড টু ব্রাহ্মণ, যে সমস্ত গ্রামগুলো ব্রাহ্মণদের দান করা হতো সেগুলো ব্রহ্মদেয় গ্রাম নামে পরিচিত ছিল। তারপরে দেখো শালাভোগ মানে ল্যান্ড কাদের ছিল, বলছে ল্যান্ড ফর দ্য মেনটেনেন্স অফ এ স্কুল, অর্থাৎ কি স্কুলের দেখাশোনা করার জন্য যে ভূমি সেটাকে বলা হয় কি শালাভোগ। পরে দেখো দেবদানা অর তিরুমন টুক্কনি, ঠিক আছে, দেবদানা অ্যান্ড তিরুমনট্টুক্কনি, এই দুটো ভূমি কী নামে পরিচিত, কোন ভূমিগুলো এই নামে পরিচিত ছিল, না ল্যান্ড গিফটেড টু টেম্পল, যেই ভূমিগুলো মন্দিরকে দান করা হতো উপহার স্বরূপ, সেই ভূমিগুলো এই দেবদান আর তিরুমনট্টুক্কনি
ঠিক আছে, এই দুটো নামে পরিচিত ছিল। আর একটা হচ্ছে পল্লীচ্ছেদম। পল্লীচ্ছেদম কোন ল্যান্ড? না, ল্যান্ড ডোনেটেড টু জৈন ইনস্টিটিউট। যে সমস্ত ভূমিগুলো জৈন সংস্থাকে প্রদান করা হতো সেই সমস্ত ভূমিগুলো পল্লীচ্ছেদম নামে পরিচিত ছিল। এগুলো তোমাদের বেশ ভালো করে মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো, উই হ্যাভ সিন দ্যাট ব্রাহ্মণাস অফিস রিসিভড ল্যান্ড গ্র্যান্টস অর ব্রহ্মদেয়। আমরা দেখেছি যে ব্রাহ্মণরা, হ্যাঁ বলছে উই হ্যাভ সিন দ্যাট ব্রাহ্মণস অফেন রিসিভড ল্যান্ড গ্র্যান্টস অর ব্রহ্মদেয়। ব্রাহ্মণরা বিভিন্ন ধরনের ভূমি এবং ব্রহ্মদেয় গ্রাম তারা উপহার হিসেবে গ্রহণ করতো উপহার হিসেবে। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট, এর ফলস্বরূপ এ লার্জ নাম্বার অফ ব্রাহ্মণ সেটেলমেন্টস এমার্জ ইন দ্য কাবেরি ভ্যালি অ্যাজ ইন আদার পার্টস অফ সাউথ ইন্ডিয়া। এবং এর ফলে আমরা দেখব যে কাবেরী নদী এবং দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে কি দেখব আমরা, যে ব্রাহ্মণদের বিভিন্ন সেটেলমেন্ট, ব্রাহ্মণদের বিভিন্ন গ্রাম গড়ে উঠছে। ইচ ব্রহ্মদেয় ওয়াজ লুকড আফটার বাই অ্যান অ্যাসেম্বলি অর সভা। বলছে প্রত্যেক ব্রহ্মদেয় গ্রাম, হ্যাঁ, পরিচালিত হতো অ্যাসেম্বলি, একটা সভার দ্বারা। অ্যাসেম্বলি মানে একটা বেশ কিছু নির্বাচিত সদস্যদের দ্বারা এবং সভার দ্বারা। অফ প্রমিনেন্ট ব্রাহ্মণ ল্যান্ড হোল্ডার্স, হ্যাঁ, এবং বাছাই করা বিশিষ্ট বেশ কিছু ব্রাহ্মণদের দ্বারা গঠিত একটা সভার দ্বারা ব্রহ্মদেয় গ্রামটা দেখাশোনা হতো। দিজ অ্যাসেম্বলিজ ওয়ার্ক ভেরি এফিসিয়েন্টলি। এবং ওই সভাটা, ওই তাদের যে সংগঠন, সেই সংগঠনটা অত্যন্ত দক্ষতার সাহায্যে কাজ করত। দেয়ার ডিসিশনস ওয়ার রেকর্ডেড ইন ডিটেল ইন ইনস্ক্রিপশান। এবং তারা যে সিদ্ধান্ত গ্রহণ করতো সেগুলো ইনস্ক্রিপশান, অভিলেখতে, অফেন অন দ্য স্টোন ওয়ালস অফ টেম্পেল, এবং মন্দিরের বিভিন্ন মন্দিরে খোদাই করা বিভিন্ন পাথরের দেওয়ালে সেখানেও লেখা থাকতো। আমরা দেখেছি অনেক মন্দিরে বিভিন্ন জনের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন জিনিস খোদাই করে, তোমরা দেখবে কোনো মন্দিরে গেলে সেখানে খোদাই করে, হ্যাঁ, সেখানে মন্দিরের গায়ে অনেকে তার স্বর্গীয় পিতা, স্বর্গীয় মাতা, নিজস্ব যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদের নামে অনেক কিছু তাদের নাম খোদাই করে রাখে এবং ওই মন্দিরে কিছু দান করে। ঠিক আছে, এইসব তোমরা দেখবে মন্দিরগুলো গেলে। ঠিক আছে, অফেন অন দ্য স্টোন ওয়ালস অফ টেম্পেলস। ঠিক আছে, অ্যাসোসিয়েশনস অফ ট্রেডার্স নোন অ্যাজ নাগারামস। এটা খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ নাগারামস? নাগারামস মিনস অ্যাসোসিয়েশন অফ ট্রেডার্স। ঠিক আছে, তাহলে বণিকদের যে সংগঠন সেটা পরিচিত ছিল নগরম নামে। অলসো ওকেশনালি পারফর্মড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস ইন টাউনস। তারা বিভিন্ন সময়ে, হ্যাঁ, তারা বেশ কিছু প্রশাসনিক কাজও তারা করতো। ইনস্ক্রিপশন অফ উত্তর মেরুর ইন চিঙ্গল। ঠিক আছে, এখানে আর একটা বিষয় তোমরা দেখো, ইনস্ক্রিপশন অফ উত্তর মেরুর ইন চিঙ্গলপুর ডিস্ট্রিক্ট, তামিলনাড়ু, প্রোভাইডস ডিটেলস অফ দ্য ওয়ে ইন হুইচ দ্য সভা ওয়াজ অর্গানাইজড। বলছে কি তামিলনাড়ুর চিঙ্গলপুটের উত্তর মেরুর বিভিন্ন অভিলেখ কি প্রমাণ করছে? প্রোভাইডস ডিটেলস অফ দ্য ওয়ে ইন হুইচ দ্য সভা ওয়াজ অর্গানাইজড। কীভাবে এই সমস্ত সভাগুলো কিভাবে এই সমস্ত সভাগুলো পরিচালিত হতো বা গঠিত হয়েছিল সেগুলো বলা রয়েছে উত্তর মেরুর ওই ইনস্ক্রিপশানে। দি সভা হ্যাড সেপারেট কমিটিস টু লুক আফটার ইরিগেশন ওয়ার্ক। সভার কাজ কী ছিল? সভা হ্যাড সেপারেট কমিটিস টু লুক আফটার ইরিগেশন ওয়ার্কস, গার্ডেন্স, টেম্পেলস। তাদের কাজ ছিল ইরিগেশন ওয়ার্ক দেখা, গার্ডেন দেখা, টেম্পেলস দেখা, ইটিসি। নেমস of those eligible to be members of those committees were written on small tickets। এবারে কীভাবে এদের সবার সদস্যদের নির্বাচন করা হতো একটা দেখো, খুব সুন্দর একটা ব্যবস্থা। বাংলায় বলে দিই প্রথম কীভাবে হতো। দেখো তোমরা, বেশ কিছু ছোট ছোট কাগজে চিরকুটে, হ্যাঁ, নাম লিখে, কাগজ নয়, এখানে প্লাম লিফ বলা হবে, এখানে তাল পাতায় বেশ কিছু তাল পাতার ছোট ছোট টুকরো করা হতো, টিকিট করা হতো। সেই টিকিটে বেশ কিছু টিকিটের নাম লিখে, এক একজনের ধরো নাম লিখেছে, নাম লিখে সেইগুলোকে আর্দেন ওয়ার পর মাটির পাত্রতে রেখে দেওয়া হতো এবং কোনো একজন বালককে বলা হতো তুমি একটার পর একটা সেই পাতা তোলো এবং নাম বলো, এবং প্রত্যেকটা এক একটা
এক একটা কমিটির জন্য নির্দিষ্ট থাকতো, এরকম বলা হচ্ছে। বলছে নেমস অফ দোজ এলিজিবল টু বি মেম্বার্স অফ দিজ কমিটিজ ওয়ার রিটেন অন স্মল টিকিটস অফ প্লাম লিভ, ঠিক আছে, ওই যে তাল পাতায় লেখা হতো, অ্যান্ড কেপ্ট ইন অ্যান আর্দেনওয়্যার পট, এবং এইগুলো একটা কিসের পাত্রে না মাটির পাত্রে রেখে দেওয়া হতো। ফ্রম হুইচ এ ইয়ং বয় ওয়াজ আস্কড টু পিক দ্য টিকিটস, এবং তারপরে কোনো এক বালককে সেখান থেকে টিকিট তোলার জন্য বলা হতো, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা, অফ ইচ কমিটিস, প্রত্যেক কমিটির জন্য একটার পর একটা নির্দিষ্ট করা থাকতো, যে এইটা তোলা হচ্ছে এই কমিটি যা হবে সেটা মেনে নিতে হবে, তারপর এটা তোলা হচ্ছে পরের কমিটি, ঠিক আছে, এইগুলো ব্যাপার আর কি, যেমন লটারি হয় আর কি। এরপরে দেখো ইনস্ক্রিপশান অ্যান্ড ট্যাক্সেস, এইগুলো আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব। কি আছে, দি ওয়ার্কিং অফ এ সভা অ্যাকর্ডিং টু দ্য উত্তর মেরুর ইনস্ক্রিপশান, অর্থাৎ উত্তর মেরু অভিলেখ অনুসারে সভার সদস্যতা এর জন্য কী কী নিয়মাবলী ছিল সেগুলো আমরা পড়ব। বলছে অল দোজ হু উইশ টু বিকাম মেম্বার্স অফ দ্য সভা শুড বি ওনার্স অফ ল্যান্ড ফ্রম হুইচ ল্যান্ড রেভিনিউ ইজ কালেক্টেড। বলছে উত্তর মেরুর সদস্য তারাই হতে পারবে বা সেই হতে পারবে যে যার নিজস্ব ভূমি আছে এবং যে ভূমি থেকে কর সংগ্রহ করা হয়, সেই সমস্ত ভূমির অর্থাৎ কর সংগ্রহকারীর ভূমির মালিকরাই এই উত্তর মেরুর সদস্য হতে পারবে। তারপরে দেখো দে শুড হ্যাভ দেয়ার ওন হোমস, তাদের নিজস্ব বাড়ি থাকতে হবে। দে শুড বি বিটুইন 35 to 70 ইয়ার্স অফ এজ, তাদের বয়স 35 থেকে 70 বছরের মধ্যে হতে হবে। দে শুড হ্যাভ নলেজ অফ দ্য ভেদাস, তাদের বেদের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দে শুড বি ওয়েল ভার্সড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার্স অ্যান্ড হনেস্ট, তাদের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং তাদের সততা থাকতে হবে। হ্যাঁ, এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে দেখো, if anyone has been a member of any committee in the last 3 years he cannot become a member of another committee। বলছে পূর্ববর্তী 3 বছরে যদি কোনো কমিটির সদস্য কোনো ব্যক্তি হয়, সে নতুনভাবে কোনো কমিটির সদস্য হতে পারবে না। anyone who has not submitted his accounts as well as those of his relatives cannot contest the election। বলছে সেই ব্যক্তি যিনি নিজস্ব অ্যাকাউন্ট, নিজস্ব অর্থ সম্পদের হিসেব এবং পারিবারিক হিসেব দেখাতে পারেন না, হ্যাঁ, তিনি এই ইলেকশানে অংশগ্রহণ করতে পারবেন না। উত্তর করে দেখো, হোয়াইল ইনস্ক্রিপশান টেল আস অ্যাবাউট কিংস অ্যান্ড পাওয়ারফুল ম্যান, যেখানে বিভিন্ন ধরনের অভিলেখ আমাদের রাজা এবং বিভিন্ন ধরনের লোকেদের সম্পর্কে, ক্ষমতাশালী লোকেদের সম্পর্কে জানান দেয়। হিয়ার ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম দ্য পেরিয়াপুরাম, এ 12th century তামিল ওয়ার্ক হুইচ ইনফর্মস আস অ্যাবাউট দ্য লিভস অফ অর্ডিনারি মেন অ্যান্ড ওমেন। সেখানে পেরিয়াপুরাম হলো একটা তামিল গ্রন্থ, দ্বাদশ শতাব্দীর। সেই গ্রন্থটা আমাদের তৎকালীন সাধারণ পুরুষ এবং মহিলাদের সম্পর্কে নানা কথা জানাচ্ছে। কি জানাচ্ছে এরপরে দেখো, একটা পরিবেশের একটা কথা তুলে ধরছে পেরিয়াপুরাম, ঠিক আছে। এই পেরিয়াপুরামে দেখো, অন দ্য আউটস্টিক্স অফ আদানুর ওয়াজ এ স্মল হ্যামলেট অফ পুলায়া। বলছে আদানুরের পার্শ্ববর্তী জায়গা যেখানে ছোট ছোট গ্রাম ছিল, সেগুলো পুলায়া নামে পরিচিত ছিল। এ নেম ইউজড ফর এ সোশ্যাল গ্রুপ কনসিডার্ড আউটকাস্ট, ঠিক আছে। এবং এদিকে কি নাম দেওয়া হয়েছিল? সোশ্যাল গ্রুপ। এদেরকে আউটকাস্ট মানে কিসের আউটকাস্ট? বাই ব্রাহ্মণ স্যাম বেল্লাল। ব্রাহ্মণ এবং বেল্লাল সমাজের বাইরে এরা অন্তর্ভুক্ত, তার একটা নাম দেওয়া হয়েছিল, ঠিক আছে। শার্টেড উইথ স্মল হাটস আন্ডার ওল্ড থ্যাচেস অ্যান্ড হ্যাবিটেড বাই ইরিগেশন লেবারার্স এনগেজড ইন মিনিয়াল অকুপেশান। তাদের বাড়িগুলো তালপাতার ছাউনি ছিল এবং তারা কি কাজ করতো? তারা অপরের জমিতে, অপরের জমিতে তারা দাসত্ব করতো, অপরের জমিতে তারা ভাগ চাষি হিসেবে কাজ করতো, ঠিক আছে। এইভাবে তারা জীবিকা নির্বাহ করতো। ইন দ্য
থার্সোল্ড অফ দ্য হাট কভার্ড উইথ স্ট্রিপস অফ লেদার, তাদের বাড়িগুলো চামড়ার বিভিন্ন আচ্ছাদন দ্বারা আচ্ছাদিত থাকতো। হ্যাঁ, লিটিল আচ্ছাদিত আছে। লিটিল চিকেন্স মুভড অ্যাবাউট ইন গ্রুপস, ছোটো ছোটো মোরগের একটা দল চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো মোরগ চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ডার্ক চিলড্রেন হু ওর ব্রেসলেটস অফ ব্ল্যাক আয়রন, মানে কালো গায়ের রং কালো আর কি, কালো রঙের, হ্যাঁ গায়ের রং কালো, এরকম ছেলেরা হাতে লোহার কালো বালা পরে তারা ঘুরছে। ওয়ার প্র্যাচিং অ্যাবাউট ক্যারিং লিটিল পুপিস, তারা ছোটো ছোটো কুকুরছানাকে নিয়ে ঘুরছে। ইন দ্য শেড অফ দ্য মারাদু ট্রি, ইন দ্য শেড অফ দ্য মারাদু ট্রি, মারাদু অর্থাৎ অর্জুন গাছের ছায়াতে ফিমেল লেবারার পুট হার বেবি টু স্লিপ অন এ সিট অফ লেদার, একটা চামড়ার একটা চাদরের উপর, চামড়ার একটা চাদরের উপর তার ছোট সন্তানকে ঘুম পাড়াচ্ছে। দেয়ার ওয়ার ম্যাঙ্গো ট্রিজ ফ্রম হুজ ব্রাঞ্চেস ড্রামস ওয়ার হ্যাঙ্গিং, বলছে সেখানে বেশ কিছু আম গাছে যাদের শাখা পোশাখা ঝুলছে। হ্যাঁ, ট্রিনি, ঠিক আছে, বলছে আন্ডার দ্য কোকোনাট প্লাম, এবং নারকেল গাছের নিচে এ লিটিল হোলোজ অন দ্য গ্রাউন্ড, মানে ছোটো ওই মানে নারকেল গাছের নিচে ছোট গর্ততে টিনি হেডেড বিচেস লে অফার হুইলপিং, মানে একটা মানে সন্তান প্রসবকারী একটা স্ত্রী কুকুর তার ছেলেকে, তার সন্তানগুলোকে বা তার বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর পর সেখানে শুয়ে আছে। এটা বলা যেতে পারে। তারপরে রেড ক্রেস্টেড কক্স, মানে লাল ঝুঁটি সমেত বেশ কিছু মোরগ। ক্রাউডেড বিফোর ডন কলিং দ্য ব্রনি পুলাইউর টু দেয়ার ডেজ ওয়ার্ক, ঠিক আছে, অ্যান্ড বাই ডে, বলছে, এবং মানে মোরগ, বেশ কিছু লাল ঝুঁটি সমেত মোরগ তার ভোর হওয়ার আগেই তারা চেঁচাচ্ছে এবং ডাকছে কাদিকে, তাদের বাড়ির লোকেদিকে, মানে মোরগরা তাদের প্রভুদিকে ডাকছে, অর্থাৎ তাদেরকে দিনের বেলা কাজে যেতে হবে। আন্ডার দ্য শেড অফ দ্য কাঞ্জি ট্রি, এবং কাঞ্জি গাছের ছায়াতে স্পেড দ্য ভয়েস অফ দ্য ওয়েভি হেয়ার্ড পুলাই ওম্যান, হ্যাঁ দীর্ঘ চুল সমেত একজন পুলাই মহিলা। সিঙ্গিং অ্যাজ দি ওয়ার হাস্কিং প্যাডি, সেখানে গান করছে যখন তারা মানে ধান পাচুরছিল, তখন ধান পাচুরতে তারা গান গাইছিল। এরপরে দেখো চায়না আন্ডার দ্য তাং ডাইনেস্টি, আমরা এতক্ষণ পর্যন্ত এই বিষয়টা পড়ে নিলাম চোল সম্পর্কে, এবং এরপর আমরা চীনের তাং ডাইনেস্টি সম্পর্কে পড়ব। ইন চায়না অ্যান এম্পায়ার ওয়াজ এস্টাবলিশ আন্ডার দ্য তাং ডাইনেস্টি, বলছে চীনে তাং ডাইনেস্টি নামে একটা রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল। হুইচ রিমেন্ড ইন পাওয়ার ফর অ্যাবাউট 3000 ইয়ার্স, যারা 300 বছর ধরে শাসন ক্ষমতা কায়েম করে রেখেছিল। ফর দ্য 7th টু দ্য 10th, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর সময়কালে। ইটস ক্যাপিটাল, তাদের রাজধানী কোথায় ছিল? সিয়ান ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের রাজধানী ছিল সিয়ান, যেটা ছিল সবথেকে বড় একটা শহর। ভিজিটেড বাই তার ইরানিয়ানস, ইন্ডিয়ান, জাপানিজ অ্যান্ড কোরিয়ানস, ঠিক আছে, যেখানে তুর্কি, ইরানীয়, ভারতীয়, জাপানি এবং কোরিয়ার লোকেরা এখানে আসতো। দি তাং এম্পায়ার ওয়াজ অ্যাডমিনিস্ট্রাড বাই এ বিউরোক্রেসি রিক্রুটেড থ্রু অ্যান এক্সামিনেশন, বলছে এই তাং সাম্রাজ্য যে সাম্রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কাজে আমলাদের নিয়োগ করা হতো বিভিন্ন ধরনের এক্সামিনেশন, পরীক্ষার মাধ্যমে। হুইচ ওয়াজ ওপেন টু অল, যে পরীক্ষাটা সকলের জন্যই উন্মুক্ত ছিল, বা সকলেই পরীক্ষাটায় বসতে পারতো। হু উইশ টু অ্যাপিয়ার ফর ইট, এবং যারা বসতে চাইতো তারা সকলেই বসতে পারতো আর কি। দিস সিস্টেম অফ সিলেক্টিং অফিসিয়ালস রিমেন্ড ইন প্লেস, এবং এইভাবে এই পদ্ধতিতে বিভিন্ন অফিসিয়ালদের সিলেক্ট করা হতো বিভিন্ন জায়গায়। উইথ সাম চেঞ্জেস, বিভিন্ন ধরনের পরিবর্তন, যেটা দিস সিস্টেম অফ সিলেক্টেড অফিসার রিমেন ইন প্লেস উইথ সাম চেঞ্জেস টিল
11 বলছে এই ধরনের এই ব্যবস্থা মানে কিছু কিছু পরিবর্তনের সাথে সাথে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ব্যবস্থাটা চলেছিল, এটা বলা যেতে পারে। ঠিক আছে, আমরা অনেকটাই শেষ করে ফেলেছি। ইন হোয়াট ওয়েজ ওয়াজ দিস সিস্টেম ডিফারেন্ট ফ্রম দোজ প্রিভেলেন্ট ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? বলছে ভারতীয় যে উপমহাদেশে প্রচলিত ব্যবস্থার সাথে এই ব্যবস্থা